বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সৎ জ্ঞান এবং নিজ দায়িত্বে আমি সংবাদ সম্মেলনে কথা বলছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি। দীর্ঘদিন বিদেশে ছিলাম, প্রায় 37 বছর। আমার জীবনে আমি কোনো হারাম, কোনো মানুষের সাথে খারাপি, এগুলোর সাথে কখনোই আমি জড়িত ছিলাম না। কেউ আমাকে গ্রামে বলেন আর আমাদের থানায় বলেন, আমাকে এই কথা বলতে পারবে না যে আমি এই সমস্ত কার্যক্রমে জড়িত। আমি দেশে করোনার কারণে চলে আসি এবং আমার বিরাট অঙ্কের টাকা বিদেশে থেকে যায়। মাল, আমি কোম্পানির মতো একটা কোম্পানি ছিল, খেজুরের ব্যবসা ছিল, সিজনে আমরা সংগ্রহ করতাম আমি, এবং সিজনের পরে বিক্রি করতাম। করোনার কারণে আমি আর যেতে পারি নাই। আমার সমস্ত মাল সম্পদ সবকিছু নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে আমার ছেলে, মেয়ে, আমার ওয়াইফ সকলেই অনুরোধ করে, আপনাকে আর বিদেশ করার দরকার নাই, টেনশন জীবনে বহুত করছেন, বাড়িতে থাকেন, নামাজ পড়েন, খাওয়া দাওয়া করেন, আপনি স্বাস্থ্যগতভাবে অসুস্থ না। এই কথার কারণে আমি দেশে থেকে যাই, আর যাই নাই। দেশে থাকতে থাকতে একটু টুকিটাকি দেখা গেছে রাজনীতির সাথে একদম জড়িত হয়ে যায়। আমাকে পশ্চিম ইউনিয়নের আহ্বায়ক হিসাবে মনোনীত করেন। কারণ আমি চিন্তা করলাম এইভাবে রাজনীতিতে জড়ানোটা আমার ফ্যামিলি থেকে মেনে নেবে কিনা আমি জানি না। ফ্যামিলির সাথে আলোচনা করার পর ফ্যামিলি বলে, না, এই সমস্ত কোনো কিছুতেই যাওয়া যাবে না, স্বাস্থ্যের পরিস্থিতি ভালো না, ঘরে থাকেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, সারা জীবন কষ্ট করছে। যাও, এক পর্যায়ে যেই কোনো ভাবে আমি জড়িত হয়ে যাই, আমি আহ্বায়কের দায়িত্ব নেই। আহ্বায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে এই টুকিটাকি সবাই আমাকে হিংসা করতে থাকে। তার কারণ আমি যা করি নিজের পকেট থেকে দিয়ে করি, আমি কোনো সিটারি বাটফারি করে করি না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে নাই, তখন আমি পশ্চিম ইউনিয়নের এই প্রোগ্রামগুলো আমার বাড়িতে করতাম। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আমাকে সাবধান করছে যে আপনি এগুলো করবেন না, এগুলো অন্য কোথাও করে না, কিন্তু আপনার ইউনিয়ন করে। শেষ পর্যন্ত আমার ফ্যামিলি থেকে চাপ আসলো যে আপনি ঘরের মধ্যে এত বড় বড় মিটিং করেন, 50 জন 100 জন আপনি ঘরের ভিতরে বলেন, এগুলা আর এখানে করেন না। পরে টেলিবাড়ির পাশে আমার দোকানে আমি এই প্রোগ্রাম গুলো চালিয়ে যেতাম। যাই হোক, এক পর্যায়ে কসবা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন দেওয়া হলো। আমাদের মাননীয় দলের যিনি কর্ণধার, মাননীয় কবির আহমেদ ভূঁইয়া সাহেব, উনি আমাদেরকে একটা নির্বাচন দিলেন। ওই নির্বাচনে যারা প্রার্থী ছিল সাংগঠনিক সম্পাদক হিসেবে, আমার কাছে মনে হইলো ওই সমস্ত প্রার্থীর চাইতে আমি ভালো করতে পারবো। তাই আমি নমিনেশন কিনি, এবং নমিনেশন কেনার পরে কসবা থানার জনগণের দুয়ারে দুয়ারে আমি গেছি। সকল ভোটাররা আমাকে ভালো একটা সাড়া দিয়েছে। ভোটাররা সাড়া দিয়েছে। এক পর্যায়ে দেখা গেছে যে আমি হয়তো শতকরা 90% ভোট অথবা 80% ভোটই আমি পাবো। তখন হঠাৎ একটা মামলার কারণে নির্বাচনটা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে আবার নির্বাচনের ডেট হয়। ওই সময় আমি প্রচারণা করা আমি দেখছি, এবং মানুষের যে সাড়া আমার প্রতি, সকলের যে মনোভাব, যে উনি কোন সময় আমাদের নেতাকর্মী থেকে 10 টাকা নিয়ে কমিটি দিত না, উনাকে কমিটিতে রাখাটাই আমাদের জন্য ছিল। পরে আবার এই নির্বাচনটা যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের দলের সেক্রেটারি জনাব শরীফ হক স্বপন, ওনাকে গ্রেফতার করার কারণে এই দলের কাউন্সিল আবার বন্ধ হয়ে যায়।
এরপরে দেখা গেছে চলাফেরা করি, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এক পর্যায়ে আমি যে নির্বাচন করছি, আমার সাথে সোহাগ সাফুরের কামরুল হাসান সোহাগ উনি ছিলেন আমার সাথে প্রতিদ্বন্দ্বী। এক পর্যায়ে উনি মারা যায়। মারা যাওয়ার পরে এই পদটাতে শুধু আমিই ছিলাম। আমি থাকার কারণে আমি আমাদের যে নেতারা আছে, লিডাররা আছে কসবা থানা ব্রাহ্মণবাড়ি, আমি যোগাযোগ করি যে এইখানে তো এই পদে শুধু আমি ছাড়া আর কেউ নাই, একক প্রতিদ্বন্দ্বী আমার আর কেউ নাই। কাজে আমার যদি এই সাংগঠনিক সম্পাদকটা দিয়ে দেওয়া হইতো তাহলে দলের জন্য কাজ করতে সুবিধা হইতো। তখন থেকেই আমার কাছে অনুভব হলো যে কোথাও যেন কেউ যেন আমার বিরোধিতা করতেছে, এই পদটা কেউ না কেউ চাইতেছে। এইভাবে আমি অনুভব করতেছি এবং দেখা যাইতেছি যে আমি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে আমি একমাত্র প্রতিদ্বন্দ্বী, আমার এটা পাওয়া উচিত, এইটা বুঝছে আমি সকলের বাড়ি বাড়ি গেলাম। তখন থেকে দেখা গেছে যে আমার বিরোধিতা শুরু হয়েছে, আমি এই করছি, আমি এটা করছি, আমি এটা। এর আগে কি বলবো, আমি প্রায় 25-30 লক্ষ টাকা খরচ করছি মাঠ পর্যায়ে, তখন আর কেউ বিরোধিতা করছেন। যখন আমি ইটালিয়া নামছি, এরপরে এক পর্যায়ে যেই ছেলেরা আমার সাথে থাকতো, আমি সরাসরি নাম বলতেই স্বচ্ছন্দ বোধ করব। আমি কোনো মুনাফেক মানুষ না, আমি পেছনে কথা বলি না, কারো সমালোচনা করি না। আমি আশা করব এই সাংবাদিক ভাই আছেন ডালি ভাই, উনি বিজ্ঞ সাংবাদিক, দীর্ঘদিন যাবত আমরা ওনাকে চিনি। ওনার সাংবাদিকতায় আমি কোথাও কোনো ফল্ট পাই নাই। কে কি বলছে, কে কি করছে সেটা আমি জানি না। উনি বিএনপি সরকারের আমলে ওনাকে আমরা সাংবাদিকতা করতে দেখেছি, জাতীয় পার্টির সরকার ছিল এই দেশে, আমরা দেখেছি উনি সাংবাদিকতা করছেন। আওয়ামী লীগের দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা উনি করতেছেন। ওনাকে ওনার চলাফেরা যেই রকম ছিল নর্মাল, এখন ওই রকমই আছে। তাই আমি ওনাকে অনুরোধ করব যে আপনি একটা অনুসন্ধানী একটা রিপোর্ট করেন, ঘটনাটা কি একটু দেখেন, আপনি ইচ্ছে করলে পারবেন এই ঘটনা উন্মোচন করতে। যাই হোক, এক পর্যায়ে দেখা গেল কসবা থানাতে এই যত নেতাকর্মী আছে তারা লেখালেখি শুরু করলো। সুলতান, কেউ বলে সুলতান কাকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক, কেউ বলে সুলতান ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক। যারা লেখে তাদেরকে শাউটিং করা হয়। এর মধ্যে আমি একজনের নাম বলবো, জাজিসারের যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী শাহিন। একদিন কোনো কারণে আমার কাছে আইয়া বসছে, বসার পরে সুপার মার্কেটের পাশে তাকে কেউ না কেউ একজনে ফোন দিয়া বলতেছে, কেউ তুমি বলে লাম্ব হয়ে গেছো গা, তুমি সুলতান মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী, এই কথা কেন লেখো, তোমার এটা কে বলছে? এটা শাহিনের কাছে নাম আছে, কে শাহিনরে ধমক দিচ্ছে। এই পর্যায়ে আরেকজন ফোন করছে, কেউ আপনি এই সুলতান মিয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দিয়ে লাউনের কে, আপনি কি ডিস্ট্রিক্টের এখন সভাপতির পদটা নিচ্ছেন নাকি? তো শাহিন আমার সামনে স্পিকারে কথাগুলো শুনছে এবং এটা হলো ফাইনাল ফর বাচ্চু যে দম খাইছে। তো বাচ্চুর ফোনটা আমি নিলাম, বাচ্চু ভাই আপনার কি কোনো সমস্যা? আমি কসবা থানা সাংগঠনিক সম্পাদক হইলে আপনার কোনো সমস্যা হইব না? ভাই 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 আমি তো এই কথা বলছি না, আমি এটা বলছি, আমি এটা বলছি। তো ওনারা এখানে দম খাইতেছেন। একটা হালকা একটু মনে করেন একজনের নামটা তুললাম, আমার একটা চাচতো ভাই আমাদের বাড়ির পাশে ফিরুল্লাহর ছেলে, কুল্লা বাড়ির ছেলেটা নষ্ট হয়ে গেছে গা। আমরা সবাই বইয়া মিটিং এ বললাম যে তুমি আগে রাজনীতি করছো, এখন ফিরে আসো রাজনীতিতে, বিএনপির জাতীয়তাবাদী দল করো, রাজনীতি করো। আমরা যেমন মেহেদি ভাই আছে,
ফেরদৌস ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করি, বলছি যে না, তার প্রতিভা আছে, যে চুরি ডাহাতি করে এগুলো যদি বন্ধ করে লাগ, দলের জন্য কাজ করে, কোনদিন বড় লিডার হইতে পারবে, নেতা হইতে পারবে। তো তারে বলল সবাই যে তারে ছাত্র দলের সভাপতিটা ডোমপুর চিনে সুন্দরভাবে যদি চালায়, যদি এগুলো বন্ধ করে দেয়, তাহলে আমাদের দলের জন্য অনেকটাই উপকার হবে। এক পর্যায়ে তারে দিলাম, দেওয়ার পরে দেখা গেল উত্তর লাইন যা বদলায় না, পথ পাওয়ার পরে হ্যাঁ খুব জোরসে চুরি ডাকাতি শুরু করলো, কয়েকটা জায়গা ঘটনা করছে। কারণ আমি যেহেতু পশ্চিমের সভাপতি, আমি গিয়া চুড়াই আনছি, ঠিক আছে, থানাতে আমি কয়েকবার গেছি, চুড়াই আনছি। এই ছেলেরা আমার সাথে চলাফেরা করতো, এক পর্যায়ে এসে সে আমার সাথে আর থাকে না, বা আমার আশেপাশেও আসে না। এতে করে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বা আমি তার বলছিও না। তো আমরা ওই সুপার মার্কেট বসলে অনেকেই সমালোচনা করে আমার গ্রামের লোকেরা, যে তোমার গ্রামের লোক তোমার কাছে থাকে না কেন, তোমার থেকে সুচ্চা জায়গা কিরে, তুমি গ্রামের লোকটিরে জমায় রাখতে পারো না। এক পর্যায়ে যাই ফেরদৌস ভাই আর আমি উদ্যোগ নিলাম, বা আরো দু একজন ছিল, উদ্যোগ নিলাম যে সবার কাছে যাওয়া দরকার, কি হয়েছে, কেন হয়েছে, কি কারণগুলো জানা দরকার। কারণ আমি তো এর আর কোনো ক্ষতি আমার জীবনে করি নাই। আমি এই দেলোয়ারের তলে কত টাকা খরচ করছি এটা আমি জানি, চুড়াই আনতে বা ইয়া করতে। এগুলো আর এই সংবাদ সম্মেলনে আনার কোনো প্রয়োজন আমি মনে করি না। গেলাম বেলুর কাছে, প্রথম মিশনে গেছি, এর মধ্যে আসছিল যারা যারা ছিল, মুবারক ছিল, সম্রাট ছিল, সবাইকে নিয়ে আমি গেছি। যাওয়ার পরে বলছে যে কামাল মিয়া আমাকে অফার দিছে, আমার সকল মামলা প্রত্যাহার করে দিব, ওনার সাথে আমাকে থাকতে হবে এবং প্রতিদিনের খরচ উনি বহন করব। এই কারণে আমি ভাই আপনার কাছে যাই না, আপনি আমার ইয়া করেন না। হ্যাঁ, আমি আপনার সাথে আগের মতো আবার তাহাম, আপনি আমার সবগুলো মামলা যদি প্রত্যাহার করাইতে পারে, এইটা হইলো আইনের জিনিস, এটা হইলো সরকারের সাথে বিষয়। তো এই বিষয়গুলা তো আর আমার এখতিয়ার না যে আমি তার সকল, হয়তো কামাল মিয়ার পাওয়ার আছে, কামাল মিয়া তার সকল মামলা প্রত্যাহার করে দিতে পারবো। আমি আচ্ছা ভাই বুঝছি, তবে তুমি আমার ক্ষতি করো না, আমার বিরুদ্ধে কোনো কথা কইও না। আমি মনে করো ঘরের মানুষ যদি একটা কথা কও, তাহলে মানুষে মনে করে যে না, লোকটা হয়তো খারাপ হই। যদি মনে করো আমি এমন কোনো কিছু করি ডকুমেন্টস ভিত্তিক, ডকুমেন্টস দিয়া কথা বলো, আমার কোনো সমস্যা। এই কথা কইয়া তার কাছ থেকে আগে বলছি। এরপরে গেলাম আহের মিয়ার কাছে। আহের মিয়া হইলো আমাদের মাননীয় লিডার কবির আহমদ ভুইয়ার বোনজামাই হিসাবে উনি পরিচয় দেন, এবং কসবার যত সন্ত্রাস আছে সকল সন্ত্রাসকে নিয়ে সারাদিন উনি আড্ডা ফাড্ডা মারে। আহের মিয়ার কাছে গেলাম যে আহের, তুমি মনে করো যেটা করতেছ, আমার লগে তো তোমার কোনো প্রতিদ্বন্দ্বী না, আমি আসি আমার মতো করে, আমারে থাকতাম দাও, আমারে ডিস্টার্ব করো না ভাই, আল্লাহর ওয়াস্তে। সাথে ছিল ফেরদৌস ভাই, উজ্জ্বল মিয়াজি বাড়ির, আকসিনা মিয়াজি বাড়ির। তো কথাবার্তা বলার পরে এক পর্যায়ে আহের মানছে যে ঠিক আছে, আর সামনের দিকে সুলতান ভাইয়ের ক্ষতি হোক, এটা অন্তত আমার কাছ থেকে পাইতেন। এর 2 দিন পরে সামনে ঈদ আয়া পড়তেছে, কইলো আমার সাক্ষী না দিতে কিনো, অসুবিধা নেই, টাকা আমি দেন, তোমার যেটা ভালো লাগে কিনো। এর 2 দিন পর উপজেলা কবির ভাইয়ের কিছু উপহার আসে উপজেলাতে, ওইটা সকল ইউনিয়নে বন্টন করে দেওয়া হয়। আমার ইউনিয়নের এই কাপড়টা তা আমি সভাপতি হিসাবে জানার কথা, বা আমি আনার কথা। তা আহেরের নেতৃত্বে আহের, আজাদ, মিজান, অবশ্য মিজান পরে আমি ফোন করার পরে রাস্তার গাড়ি থেকে নেমে আসে গা, উজ্জ্বল ইয়া ছিল, আজাদ ছিল, এবং আহের এবং এই বেলু, তাদের নেতৃত্বে কাপড়টা রিসিভ করে আনা হয়। তা
আনার পরে কাপড় নিয়ে আর কোনো কথাবার্তা নাই। আমি দুপুরের পরে ফোন দিলাম, কেউ ও না, আমি গেছি কাপড়ের লিগে। যাওয়ার পরে ফখরুল সাহেব আমাদের আহ্বায়ক, উনি বললেন আপনার তো কাপড় নিয়ে গেছে গায়েরা, ও আমনে আমার সারা কাপড় দিয়ালান। তো হেরা তো কইছে আপনি আইতাতেন না, আপনার লোক হেরার কথা হয়েছে। আমি তো ভাই একটু ব্যস্ত মানুষ, এত কিছু তো আর বুঝছি না। আচ্ছা ভাই যাও হয়েছে। আহারে ফোন দিলাম, আহার কইল যে ভাই হ্যাঁ কাপড় আমরা নিয়ে এসি। আমার কাপড় আমার না জানাইয়া আমি সভাপতি, তোমরা কি শুরু করলা? সেই দিন তোমার বুঝাইয়া কইলাম, তুমি কইলে আর কোনো ইয়া হইতো না আমার লগে। তো আমার সভাপতিটা বেড়ে তুমি নিতে কাছে গেছো, তুমি কি কবির ভাইয়ের ইয়া দিয়া তুমি এই কাম করতেছো নাকি কি রে বলো? আমি কবির ভাইয়ের সাথে কথা বলি। কয় না ইয়া না আমি কাপড়টি নেন গা। তো আমি গিয়ে তোমার এনতে কাপড়টি নিয়ে আমি কেমনে? তুমি এক কাজ করো, আমি সিএনজি ড্রাইভার পাঠাইতেছি আক্তার নামে, একজন সিএনজি ড্রাইভার আছে, সে আবার আমাদের পশ্চিমের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, তারে পাঠাইলাম। আক্তার যাও, এমনি এমনি কাপড় গুলো আছে আহেরে নিয়ে আসো। সে যাওয়ার পরে বলছে যে আক্তার ইয়া আজাদ না করে কাপড় দেওয়ার জন্য। তো আমি আবার আহের ফোন দিলাম, দেওয়ার পরে আহের বলে আজাদ না করতেছে কাপড় দেওয়ানের লেগিয়া, আমি কাপড় দিতাম পারতাম না। তখন তার সাথে আমি রাব ব্যবহার করছি। তুমি কে আটকে রাখার এই সেই বছর আমি বলছি তারে। বলার পরে এক পর্যায়ে আক্তারে কাপড়টি নিয়ে আসছে। আমি কাপড় স্বপন ভাইয়ের কাছে দিছি। স্বপন ভাই এটারে কাউন্ট করছে, কাউন্ট করে আমার বাগে যা ছিল আমারে দিছে, আমি আইনা পশ্চিমে 15টি করে দিছি। এইখান থেকে গুরুতর ভাবে হেরা আমার সাথে লাগছে। এই আহেরের নেতৃত্বে, ইদানিং আখেরের নেতৃত্বে উপজেলা নির্বাচনের পরের দিন থেকে হেরা আমার ছবি, আপনারা হয়তো জানেন, নির্বাচনের দিন দুপুরে একটা হলুদ পাঞ্জাবি ফুইরা জীবন ভাই উনি একটা সংবাদ সম্মেলন করছিলেন। এই সংবাদ সম্মেলনের পিছনে একটা হলুদ পাঞ্জাবি পরা লোক, ওই লোকটার মাথাটা কাটিয়া এই ছবি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ইকিল ভাই ওনার কাছে জমা দিছে। দেখেন আপনারা সুলতান কি করে, আপনারা তো সুলতান রে এত ভালোবাসেন, এই যে দেখেন সুলতান আওয়ামী লীগের সাথে গিয়া সংবাদ সম্মেলনে পিছিয়ে তারা দিচ্ছে। যাই হোক, আমার একটা লোক আছিল ইকিল ভাইয়ের কাছে, উনি জিনিসটা দেখছে, দেখার পরে আমার ফোন দিছে, আও কিতা তুমি আওয়ামী লীগের সংবাদ সম্মেলন তোমার কি কাম, এটি দিয়ে বিচার দিতে চাই ইকিল ভাইয়ের কাছে। তোমাদের এখানে 3-4-5 জন লোক, আও কি তাকো না ভাই, যদি ইকিল ভাই যদি এরকম ছবি দেওয়া থেকে থাকে, আমি তোমার কাছে কই, আমি গত 50 বছর থেকে, আমার বয়স তো 52-54, তো আমি যদি 50 বছর আগেও যদি কোনো এরকম থাকি, আমি চ্যালেঞ্জ করলাম। এই চ্যালেঞ্জ হেবাটারে গ্রহণ করতো। পরে ওই যে ছবিটা দেখা গেছে, হেবাটারে ছবিটা আর দেয় না। ইকিল ভাই কয় না, এটা নিয়ে আউলে হইব, এই ছবি নিয়ে ঝামেলা বোঝাইও না, আমি আগে তদন্ত করে লই, তদন্ত করে এই লোকগুলারে বসাইয়া আমি এটা দেখতেছি। কিন্তু গত 7-8 দিন ইকিল ভাই কোন তদন্ত বা এই হেরারে নেওয়া এগুলা গ্রহণ করে নাই। আমি সৎ মানুষ, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো আমি সৎ মানুষ। আমার কাছে একটা জিনিস কাজ করে যে এই জিনিসটা কেন হলো, এটা সুরাহা যতক্ষণ না হয় আমার মাথা কোনো কাজ করে না, আমার ঘুম হয় না, আমার খুব অস্থির লাগে। এই কারণে আমি আবার ইকিল ভাইয়ের কাছে আমি নিজে গেছি যে ভাই আপনি ছবিটা দেন। ছবিটা দেখছে 2-3 জন সাক্ষী আছে আপনার কাছে, আপনি আমার একটা কপি দেন, আমি এটা যাচাই ফাচাই করে দেখি এরা কেটা কিটা করলো, কেমনে হইলো, বা আমাদের গ্রামে গণ্যমান্য লোকজন আছে বা আমার থানাতে গণ্যমান্য লোকজন আছে, আমি তার জানাই কথাটা। ইকিল ভাই বললো এই ঝামেলার বাড়ায় লাভ নেই, আমি এটা তদন্ত নিতেছি। জানি না ইকিল ভাই কতটুকু তদন্ত নিছে, কতটুকু পর্যন্ত হচ্ছে। এরপরে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা ফোন আমার কাছে আসলো যে ফখরুল সাহেবের
এখানে হেরা গেছে এই টিম, ফখরুল সাহেবকেও এই ছবি টবি দেওয়া হয়েছে এবং আমার সম্বন্ধে যত নিষ্ঠা আলোচনার কথাবার্তা আছে ফখরুল সাহেবকে জানাইছে। তখন আমি চিন্তা করলাম কি করা যায়। এর মধ্যে আমি আইলাম কসবা ইসলামী ব্যাংকের সামনে বসছি, আমার সাথে আরো 4 জন লোক ছিল। আমার ওয়াইফ হঠাৎ করে ফোন দিছে সন্ধ্যা আনুমানিক 7টা। আরে আপনি কই? আমরা তাই নাম কাজের মেয়েটারে তো উড়াই লয়ে যেতেছে গা, এমনি এমনি তারে হুন্ডা ধরে লাইছে। সামনে কেডা আসিল এটা আমি এতটুকু বুঝতাম পারছি না। তাই হুন্ডার মধ্যে বরার পরে সামনে একটা পিকআপ, আমাদের রাস্তাটা অবশ্য এত চওড়া না, সামনে একটা পিকআপ ভ্যান ফরাতে হেরা টান্দা যাইতে পারছে না। আর যখন পিকআপ ভ্যানটা ব্রেক করছে, এই মায়াটা ফালতা ফুইরা দৌড় আমার বাসাত গিয়া সেরা আন্টি গো আমারে তো দূরে লিয়ে যেতেছে। এমনি আমার ওয়াইফে কইলো কেডালো কই বারিন্দাটা দেখলো যে ড্রাইভারটা অনুমান করছে যে এটা আমাদের পরিচিত লোক, কারণ আইতে যাইতে তো দেখে আগে 5 জন আহ্বায়ক কসবা থানা ছাত্রদল সাইফুল আড়াইবাড়ির। সাইফুল আগেও কয়েকটা ঘটনা আমার বিরুদ্ধে ঘটাইছে, যেগুলো আমার মানহানি, বিরাট ক্ষতি হয়েছে আমার। এবং বড় করে হেরা ইয়া করিয়া গ্রুপ করিয়া হেরা আমার মারার চেষ্টা করছে এই সাইফুলের নেতৃত্বে। তা আমি চিন্তা করলাম আগুন আর দুনিয়ার সবার কাছে লাগাইয়া লাভ নাই, যাক হেরার মনে চাইছে, হেরা আমার বেজ্জতি করছে, হেরার বেজ্জতি আল্লাহই করবো। তা আমি আবার সাইফুলের ছবিটা দেখাইলাম আমার ওয়াইফরে, এই ফুলাটা আসিল মোটরসাইকেল সামনে আর দেলিনা আসিল ফিসে, মায়াটা ফালদা ফুইরা তাক বাচ্চা গেছে। তখন আমার মাথার মধ্যে হামাইলো যা রে খাইছে রে, আমি তো সকল ষড়যন্ত্রের মধ্যে ফুইরা গেছি, আমার তো আর বাসত নাই, আমার তো জীবন নিয়েও একটা রিস্ক হয়ে দাঁড়াইছে। আমারে তো হেরা বাস্তু দিত না, কারণ মেয়েটা নিলে হয়তো মাইরা ফালাই দিল হইলে, তাই মারে দিয়া মামলা দিলে হইলে হেরা হয়তো নিয়ে সেটা মুক্তিপণ দাবি করলো হইলে, আমারে আর্থিক ভাবে একটা ক্ষতিগ্রস্ত করলো হইলে, আমার জীবনটা নিয়ে একটা হয়তো মেয়ে যদি না পাইতো আমার হয়তো যাবজ্জীবন জেল হইতে পারত। কাজটা তো এমনি হইছে। আর তাদের চালাচামন্ডারা জনতা শপিং টাওয়ারের আশেপাশে আমার বাড়ি, সীমান্তের আশেপাশে আমার বাড়ি, সকল মার্কেটে ঘুরা কইতাছে এটা তো অপহরণ না, এটা হেরা ভালোবাসা ছিল। 3 বছর যাবত আমরা দেখছি এই মায়ের লোকে ভালোবাসা করে, বরঞ্চ মেয়ের বয়স 10, মেয়ের বয়স 10, আর এতটুক পর্যন্ত গিয়া পড়ছে। এখন আমি মনে করতেছি এদিকে আয়ের নেতৃত্বে একটা টিম আকসিনা গ্রামের বাজার থেকে, জনতা টাওয়ার থেকে, নতুন বাজার থেকে এবং সীমান্তের আশেপাশে সকল মানুষে বলতেছে কি আপনি নাকি জীবন নিয়ে থেকে সকল লিস্ট দিয়া টেয়া পয়সা লইয়া গে হইতে রয়েছে। এখানে সকলের মুখে মুখে আমি নাকি জীবন থেকে টাকা নিছি। এখন জীবন থেকে টাকা নিছি এগুলা কইয়া বেড়াইতেছে তারার চালটা চামন্ডারা, কিন্তু এগুলার সম্পূর্ণ শেল্টার দিতেছে হইল আখের মিয়া। আখের মিয়ার নেতৃত্বে হইল এই গ্রুপটা এইভাবে কাজ করতেছে তারা। এখন বর্তমানে আমার মান সম্মান সম্পূর্ণ বিসর্জন কিভাবে যাইব এই চেষ্টা তারা করতেছে। আমি মামলা করছি, মামলা তো আমার হিস্টোরি আছে। আমি মামলা করছি আখের মিয়ার নামে, আমাদের পশ্চিম ইউনিয়নের আকসিনা বাড়ি। আমি মামলা করছি সাইফুল, একদম যারা দাগি দাগি লিডার, আমি তাদের বিরুদ্ধে মামলা করছি। মামলা করছি দেলোয়ার হোসেন জিন্নার বিরুদ্ধে। দেন মামলাটা দারোগা সাহেবরে দিল, ওনার নাম জামাল ভুইয়া, ওনার কাছে আছে আমার মামলাটা। উনি তদন্ত করতে যাওয়ার পরে এক পর্যায়ে আমি দেখলাম লোকটা হয়তো ভালো বংশের। উনি চোখের পানি ফালাই দিল আমার কথাগুলো শুনে, যে ভাই যদি এই মায়া উড়ায় নিতে পারতো তাইলে আপনি হয়তো আজকে জেলেই থাকতেন। আসলে
আপনার কাছে আমরা কোন সহযোগিতা করতে পারাম কিনা জানি না, তবে আল্লাহ আমনের সহায় যে উঠাইয়া নিতে পারে নাই, আল্লাহ আমনের সহায়, উনি তদন্ত করে আইছে। উনি বলছে যে এই দুর্দর্শদেরকে ধরতে আমার দ্বারা ভাই সম্ভব না। আমি সাইফুল রে খুঁজতেছি আজকে দীর্ঘদিন যাবত। আমি কসবা থানা যেদিন আইছি ওই দিন থেকে আমি সাইফুল রে খুঁজতেছি। সবাই তারে দেখে কসবা, কিন্তু আমি পাই না। আমি একজন দারোগা হইয়া আমি তাকে খুঁজা বাইর করতাম পারি না। কিন্তু মানুষের সবাই আইয়া আমাদের যে সোর্সরা আছে তারা আইয়া বলে যে দেখছে। আর দেলোয়ার রে তো আমি অনেক খোঁজাখুঁজি করতেছি। আর আহের দইল এগুলার ফাদার, গড ফাদার, 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে। নাম হলো আখের মিয়া, সাইফুল ইসলাম, বেলর হোসেন জিন্না। হ্যাঁ, আমি সংখ্যা করছি আমাদের বিএনপির বড় বড় না বড় বড় নেতারা এই যে পদরা আমি প্রতিদ্বন্দ্বিতায় নিলাম, আমারে যদি কিভাবে ফল্ট করতে পারে, আমারে ফল্টে ফলাইতে পারলে এই পদরা উনারা নিতে পারে। উনারা বলতে না, উনি নিতে পারে। উনার ষড়যন্ত্রে এগুলা সব হইতাছে। তো উনি অনেক সময় না বারবারই বিদেশে যাইতেছে আমাদের কবির আহমদ ভুইয়া সাহেবের কাছে, যে এই পদরানি কবির আহমদ ভুইয়া আমার লাগিয়া অনেকগুলা মনে করেন এভিডেন্স উনি জমা করে লইয়া হয়তো গিয়া দেয়, কবির আহমদ ভুইয়ানি ঘোষণা দিয়া দেয়। এই লোকই আমার শত্রু বিল্লা আমি মনে করি। আর যদি আমার জীবনের ঝুঁকি আছে, আমি চতুর্দিকে যা দেখতেছি, আমার হয়তো এখন এইগুলা দিয়া, এই ছবি একটা দিয়া, এই মনে করেন এই অপপ্রচার চালাইয়া আমার কোনো কিছু করতে পারে নাই। সবগুলো আল্লাহ তাআলা আমার সামনে নিয়ে এসে আমি সকলের কাছে কাছে গেছি, এগুলা দিয়ে কিচ্ছু হইছে না। এই তিনজন না, এই নেতার সাথে যারা যারা চলে তারা সকলেই আমার জীবন নিতে পারবে, আমি যেটা আশঙ্কা করছি। আচ্ছা, আমি এতটুকু বলবো, মাননীয় আইনমন্ত্রী সংসদ ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, উনি বড় ভালো মানুষ। আমরা দেখছি, আমরা উনার কাছ থেকে আমরা কোনো জনগণের ক্ষতি হয় এমন কোনো কিছু পাই নাই। আমি এই কথা আশা করব মাননীয় মন্ত্রী সাহেব থানাতে বলুক যে আমার এই বিষয়গুলা খুব ভালোভাবে তদন্ত করুক। আমি যদিও জাতীয়তাবাদী দল করি, আমি আপনার একজন ভোটার, আমি আপনার থানার একজন সাধারণ জনগণ। আমাকে একটু সহযোগিতা যদি করেন, আমি থানা থেকে সহযোগিতা পাবো। বিএনপির বড় বড় লিডাররা সাংবাদিকদের কাছেও ফোন করে এবং থানাতেও ফোন করে, তারা এই লোকগুলাকে যেন না ধরে। আমি দাঁড়ে দাঁড়ে যাইতাছি, মানুষের কাছে বলতেছি, বা থানার এই দারোগার কাছে যাইতাছি, কিন্তু আমার এটা কোনো প্রতিকার পাই না। আমার এই আসামি তারা আমার কোনো প্রতিদ্বন্দ্বী না, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী যিনি আমার পদটা চায়, উনি তাদেরকে দিয়ে এই কাজটা করাইতেছে। এই 3 জন অভিযোগ করানোর কারণ হলো এই 3 জনই লিডার আমার ক্ষতি করার জন্য। মনে করেন 20-50 জন সন্ত্রাসী লেগে রয়েছে, কিন্তু এই 3 জনের আমি লিডার হিসাবে, এর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আছে তারা কেন আমার কিভাবে ক্ষতিগুলো করতেছে, এবং এই 3 জন মনে করেন লিডার হিসাবে কাজ করতেছে। একজন হইলো প্রচার করার জন্য, এটা মনে করেন শারীরিকভাবে প্রতিবন্ধী, উনি দেখা যে আমি প্রতিবন্ধী মানুষ, আমার তো এগুলো নিয়ে আমি ইয়া করি না। হ্যাঁ, আমি এটা ভাবতেছি। আমি হয়তো আজকে তো শুক্রবার, হয়তো শনিবার রবিবার বা আজকেই আমি একটা সাধারণ অভিযোগ জানাবো থানাতে। আমার জীবন নাশের সম্ভাবনা আছে। হেরা যেহেতু এই মিশনটা ফেল করছে, সামনে আমার না মারলে আমার পদরা আর পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা পাইতো না, এটা তারা বুঝ জ্বালাইছে। এখন হয়তো আমার মেরে লাইতে পারে, তার কারণ তাদের হাতে যেই সন্ত্রাসী আছে তারা চিফা চাফা দায় ভোট করে গুলি করে মেরে লাইবো আমারে। আমি এটাই এখন দেখতেছি। এছাড়া আমি আর আমার কাছে
দীর্ঘদিন রাজনীতি করার পরে আমার কাছে এখন মনে হইতেছে যে আমার জীবনের একটা রিস্ক আছে, তাই আমি সম্মত সম্মেলন করতেছি। আমার জীবনের আমি এখন বাঁচতে চাই, আমি পথ চাই না, আমি পথ চাই না, আমি পথ চাই না, আমি বিএনপি সাংগঠনিক সম্পাদক হতে চাই না, আমি এখন আর পথ চাই না, আমার জীবনটা বাঁচাইতে চাই। আমি এরকম পর্যায়ে ফাইসা গেছি, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে আমার জীবনটা বিখ্যাত দেন আপনারা। আমার নাম সুলতান আলহাজ সুলতান আহমদ, গ্রাম হইল আকছিনা কুল্লাবাড়ি, কসবাতে আমার বাড়ি আছে, সীমান্তর পেছনে সিএনজি স্ট্যান্ডের উত্তরের রাস্তার একদম লাস্ট মাথা। এখন আমি এই বাড়িতেই বসবাস করি, বেশি গ্রামের বাড়িতে থাকি না।